ক্ষেত্রে 6% আদিবাসীদের সংরক্ষণ পাওয়া দরকার ছিল, কিন্তু এই সরকার খাতায় কলমে 6% সংরক্ষণ দিল, প্রকৃত আদিবাসীরা চাকরি পাচ্ছে না। গত বছরে কলকাতাতে এমবিবিএস নিট পাস করে এমবিবিএস এমন মানুষ এমন তারা কোটা আদিবাসী কোটায় তারা ডক্টরি পড়ছে, তাদের মধ্যে 42 জন যারা আদিবাসী নয়, আদিবাসী সেজে তারা সেই সুযোগ নিচ্ছে। তাহলে আদিবাসী সমাজ থেকে 42 জন ডক্টর হওয়া থেকে বঞ্চিত হচ্ছে এই সরকারের আমলে। এই কথা নিয়ে শুভেন্দু অধিকারী কথা বলবে না, কিন্তু বামপন্থী আইএসএফ এর প্রতিবাদ করছেন, এর বারবার বলছেন, আদিবাসী সমাজের কাছে আহ্বান জানাচ্ছেন যে এই ফুলকে আপনারা বিসর্জন দিন। পদ্ম ফুল আর চোরা ফুল মিলে আপনাদেরকে ফুল বানাচ্ছে। আপনারা খামচিহ্ন আইএসএফ এবং বামপন্থীদের হাতকে শক্ত করুন, আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন। 6 মাসের মধ্যে কমিশন বসিয়ে বাকি যে 70 লাখ ফেক এসটি সার্টিফিকেট আছে সেগুলোকে খুঁজে বার করে সেইগুলোকে বাতিল করে দিয়ে প্রকৃত আদিবাসীরা উচ্চ শিক্ষায় চাকরিতে যাতে সংরক্ষণ পায় তার সুষ্ঠু ব্যবস্থা বামপন্থী আর আইএসএফ দের সরকার করবে। যদি মনে হয় আম খাওয়ার ইচ্ছে হয় তাহলে আম গাছ লাগাতে হবে। যদি মনে করেন দুর্নীতি মুক্ত সরকার চাই, তোলাবাজ মুক্ত সরকার চাই, কাটমানি মুক্ত সরকার চাই, তাহলে আপনাদের বলবো তাহলে দিকে দিকে বামপন্থী আর খামচিহ্ন আইএসএফ কে জেতান। আর অন্যথায় কি হবে বলুন তো? আপনার হাতে 1,500 টাকা ধরিয়ে দিচ্ছে শিক্ষিত বেকার, আপনি মনে করছেন খুব ভালো হচ্ছে। হিসাব করে একটু দেখুন পার ডে। আমার মোবাইলটা দিদি কত বাজে, আমার মোবাইলটা হাতে দিয়ে রাখো, মানে মোবাইল তোমারটা দাও আগে ভাই, আমার ওইদিকে ডাক পড়ে আছে। ও গালিগালাজ করতে হবে, ভালো কাজ করতে গেলে গালিগালাজ করতে হয়, একটু গালিগালাজ সত্যি করতে পারবে না তো হবে কি করে নেতা? জেল জেল খেটে মিথ্যা মামলা নিয়ে সব বসে আছে। 2021-এ আমি যখন অ্যাফিডেভিট জমা করেছিলাম আমার ক্রিমিনাল কেস একটাও ছিল না। যদি রিপিটারে লড়ে নিতে পারো তো রেস্ট এসেছিল কত দাম 2021-এ আমার নামে একটাও ক্রিমিনাল কেস ছিল না। আর 2026-এ আমার এফিডেভিট জমা করলাম 17টা ক্রিমিনাল কেস। তো কে কথা বলছি ওই 170টা কেস গুলো স্টেজ থেকে দাঁড়িয়ে বললো মোদি মমতার সেটিং জেলে গেছে জনতা। 100 বার বললো চাকরি চোর মমতার সরকার, রেশন চোর মমতার সরকার, যেদিকেই তাকালেন যেখানেই চুরি হয়েছে সেখানেই তৃণমূলের উপস্থিত আছেন স্টেজ থেকে বললো। চোরকে চোর বলবো না কি বলবো? সাধু পুরুষ বলবো নাকি? আপনাদের বলবো একটু ভাবতে হবে। 1,500 টাকা মাসে দিচ্ছে, পার ডে 50 টাকা। আপনারা বলুন ওই 50 টাকা কি আপনার সংসার চলবে? একদিকে জোড়া ফুল বলছে মাস গেলে 1,500 দেব, আর এক উল্টো দিকে লাল ঝান্ডা আর খামচিহ্ন বলছে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন। 1,500 টাকা নয়, ন্যূনতম 15 থেকে 22,000 টাকা চাকরির ব্যবস্থা আমরা করে দেব। শুধু তাই নয়, জানিয়ে রাখি আপনাদের, একদিকে জোড়া ফুল ভবিষ্যৎ ধ্বংস করার চেষ্টা করছে যুব সমাজের, উল্টো দিকে লাল ঝান্ডা আইএসএফ যুব সমাজকে ভোটের দিশা দেখানোর জন্য, সঠিক দিশা দেখানোর জন্য ওরা করছে, প্রমিস করছে আপনাদের প্রতিটা পরিবার থেকে একটা করে চাকরি, স্থায়ী চাকরির ব্যবস্থা হবে, ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা আমরা করে দেব। আপনারা কোনটাকে গ্রহণ করবেন? মাস গেলে 1,500 লাগবে না, প্রতি পরিবার থেকে একটা করে স্থায়ী চাকরি হবে তার ব্যবস্থা হবে। একদিকে জোড়া ফুল কি বলছে? লক্ষ্মীর ভান্ডার মায়েদের হাতে দিচ্ছে 1,000 টাকা, 1,200 টাকা, 1,500 টাকা। আর উল্টো দিকে একটু দেখুন, যে হাতে মমতা ব্যানার্জি আমার বাড়ির মাকে, আমার বাড়ির বোনের হাতে 1,000 টাকা, 1,200 টাকা, 1,500 টাকা তুলে দিচ্ছে, ওই হাতি আপনার আমার বাড়ির ফুটফুটে সন্তানগুলোর ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে। তার প্রমাণ হিসাবে আমি আজকে দিচ্ছি। বাড়ি যাবেন, ক্লাস 3 পরে বাচ্চারা যারা আছেন, আচ্ছা এখানে যারা আছেন কাদের ছেলেরা সরকারি স্কুলে পড়ে না হাত তুলে দেখান তো? সরকারি স্কুলে পড়ে, বাকিরা সব বেসরকারি স্কুলে পড়ে নাকি? হ্যাঁ, আমার কথা বুঝতে পারেন নাকি? সরকারি স্কুলে বাবা, প্রাইমারি স্কুলে পড়ে মিড ডে মিল খায় পেটে চলে আসে কাদের ছেলেরা? হাত তুলুন তো। সবাই তো খুঁজলে দেখা যাবে আত্মস্থান দিয়ে 2-4 এই আর মুখে দিকে প্রাস লাগাও তো।
এই দাঁড়া কোথায় আপনাদের এখানে খুঁজলে দেখা যাবে অল্প সংখ্যক মানুষ ছাড়া, গুটি কয়েক মানুষ ছাড়া বাকি সবার ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়ে। আজকে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আপনার 3-4 এর বাচ্চাটাকে ডাকবেন, 5-6 এর বাচ্চাটাকে ডাকবেন, 3 থেকে 4 উঠেছে, ওকে 3 অঙ্কের বইটা দেবেন, অনুশীলন 1 এর অঙ্কের বইটা খুলে দিয়ে পেনটা খাতাটা তুলে দিয়ে বলবেন, বাবু তুই তো পাস করে গেছিস অলরেডি ক্লাস 3, এখন 4 উঠেছিস, ক্লাস 3 এর অঙ্কটা কর। 100টাকে চেক করবে, 90টা দেখবেন ফেল করবে। 5-6 এর বাচ্চাকে ডাকুন আপনার বাড়ি, যারা সরকারি স্কুলে পড়ে, তাকে পেনটা খাতাটা তুলে দেন, তোর নাম, তোর বাপের নাম, তোর মায়ের নাম, কোন স্কুলে পড়িস, কোন ক্লাসে পড়িস, রোল নাম্বারটা কত, এতটুকু কথা ইংলিশে লিখতে বলুন। যদি 100টার মধ্যে 90টা না ফেল করে, আমি এখানে ওয়াদা করে যাচ্ছি, আমি রাজনীতির মঞ্চটা ছেড়ে দেবো। ক্ষতিটা কার হচ্ছে? কিন্তু আপনাকে মাসে মাসে আপনার বাড়ি 1,500 টাকা ঢুকে যাচ্ছে, খুব ভালো লাগছে। যে হাতে মায়েরা 1,500 দিচ্ছে মমতা ব্যানার্জি, ওই হাতেই কিন্তু মমতা ব্যানার্জি আপনার ছেলেদের ভবিষ্যৎ ধ্বংস করছে। ফলে কম্পিটিশনে যেতে পারবে না, 6-7 উঠবে, পড়ালেখা ছেড়ে দেবে, কাজে চলে যাবে ভিন্ন রাজ্যে, আবার বাঙালি বাংলায় কথা বলার জন্য মার্চে রাজ্যে ফিরে আসবে। রাজ্যে কর্মসংস্থান নাই, তখন আবার মমতা ব্যানার্জি দলের লোকেরা দাঁড়িয়ে এইদিকে আয়, 300 টাকা দিচ্ছি, 200 টাকা দিচ্ছি, যাতে বোমটা মেরায়, বুদ্ধ পাল্টা করায়, আইএসএফ বা বামপন্থীরা ঝান্ডা লাগার চোখে ডিস্টার্ব করে। এই মানে যখন এই করতে করতে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, জেলে জীবনটা কাটবে। তাই আপনাদের বলবো, মায়েরা, আমি আপনাদের বলছি, 1,500 টাকা দিচ্ছে এর বিরুদ্ধে নয়, কিন্তু আমি মনে করি মায়ের 1,500 টাকাই কিছু হয় না, ন্যূনতম 5,000 দেওয়া দরকার মায়েদেরকে এই মাস দিলে। তার পরিবর্তে রাজ্য কিছু কাজও বুঝে নিতে চায়। আপনাদের বলবো, একটু ভাববেন, 1,500 টাকা দিচ্ছে, কিন্তু আপনি যখন চাকরির জন্য যাচ্ছেন, তখন আপনার কাছ থেকে কি হচ্ছে, 15 থেকে 20 লক্ষ টাকা চাইছে। কদিন আগে দেখছিলাম মমতা ব্যানার্জি আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ছুটেছিল। কারণটা কি? ইন্টারভিউ যেন ভিডিওগ্রাফি না হয়। ভাবতে পেরেছে? স্বচ্ছতার গোলাম বলে দাবি করে নিজেদেরকে, সততার প্রতীক বলে দাবি করে, কিন্তু ইন্টারভিউয়ের যেন এটা ভিডিওগ্রাফি না করা হয়, তার জন্য সুপ্রিম কোর্টে পর্যন্ত ছুটছে। আর এদিকে খামচিহ্ন বামপন্থীরা কি বলছে শুনে রাখুন, শুধু ভিডিওগ্রাফি নয়, আপনার ছেলে 330 টাকা, 550 টাকায় ফর্ম ফিল আপ করে চাকরির পরীক্ষায় বসবে, ওএমআর পরীক্ষায় বসবে, পরীক্ষা দেওয়ার সাথে সাথে ওএমআর শিটের একটা কপি বাড়িতে নিয়ে আসবে। শুধু বাড়িতে নিজের কপি নয়, যতজন পরীক্ষা দেবে, 10 লাখ, 15 লাখ, 20 লাখ যাই হোক না কেন, প্রত্যেকে ওএমআর শিটের স্ক্যান করে কপি আমরা ইন্টারনেটে আপলোড করে দেবো। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি দেখতে চায় কে কেমন প্রশ্ন করেছে, কে প্রশ্ন কেমন উত্তর দিয়েছে, যে কেউ দেখতে পারবে। অর্থাৎ সেখানে কোনো দুর্নীতি থাকবে না। শুধু তাই নয়, ওরা ইন্টারভিউয়ের ভিডিওগ্রাফি না করতে হয় সেই জন্য সুপ্রিম কোর্টে গিয়েছে। আর আমরা এখান থেকে ঘোষণা দিচ্ছি, প্রত্যেকটা ইন্টারভিউ আমরা ভিডিওগ্রাফি করে রাখবো। যদি কেউ মনে করে যে তার সাথে চাকরির ক্ষেত্রে বৈষম্য হয়েছে, সে চ্যালেঞ্জ করতে পারে, আমাদের সরকার আসলে আমরা তাকে ভিডিওগ্রাফিটা দিয়ে দেবো। প্রয়োজনে সে দেখার পরে কোর্টে যে মামলা করতে পারবে। এই স্বচ্ছতা আমরা রাখবো। চাকরির ক্ষেত্রে 15 লাখ, 20 লাখের কোনো কোটা থাকবে না, মেধার কোটা থাকবে। 100% রোস্টার মেনটেন করে আপনার আমার বাড়ির ছেলেমেয়েরা চাকরি করবে। আপনি ডিসাইড করুন, এই জমি হাঙ্গরদের হাতে দায়িত্ব তুলে দেবেন না আঞ্চলিক বামপন্থীদের হাতে দায়িত্ব তুলে দেবেন, সেটা টোটালি আপনাদের উপর নির্ভর করছে। বন্ধুগণ, বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না। আমার পরে অনেক বক্তারা আছে, আমাদের সৃজনরা আছে, কান্তিবাবু আছে, আরো অ্যাডভোকেট স্বামী বিদ্যালয় আছে, আরো বক্তারা আছে, তারা বক্তব্য দেবে। আমার দ্বিতীয় একটা প্রোগ্রামে আছে, আমি সেখানে যাবো। শুধু আমি এতটুকু কথা বলবো, কানে কান নিয়ে চলে গেছে, কানের দিকে তারা তাকিয়ে নিজের কানের দিকে আমরা হাত দিয়ে দেখুন কান আছে না। আর শত্রু বন্ধু চেনার চেষ্টা করুন। দুর্ভাগ্য এটা আমাদের, নকল মালের উপরে লেখা আছে নকল হচ্ছে সাবধান। আর আমরা মনে করছি নকলের উপরে যখন লেখে তখন নকল
হয়তো খাতা কলমে ছিল, বাস্তবে ছিল না। 1998 সালের আগে পশ্চিম বাংলায় বিজেপি চাষ করার জন্য প্রচুর চেষ্টা করেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা, আরএসএসরা, কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু টার্গেট রাখতেন। যতবারই বিজেপি চাষ করার চেষ্টা করেছে, উনি স্প্রে দিয়ে বিজেপি নামক সাম্প্রদায়িক শক্তিকে বিনষ্ট করেছে। যতবারই বিজেপি পশ্চিম বাংলায় মাথা তুলে দাঁড়াতে চেয়েছে, জ্যোতিবাবু ততবারই তাদের মাথাকে ধ্বংস করেছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। বিজেপি দেখলো, আরএসএস দেখলো, এভাবে তার জায়গা হবে না, তাই কংগ্রেস থেকে মমতা ব্যানার্জিকে ভেঙে নিয়েছে। 1998 সালে তাকে সব রকম সহযোগিতা করে তার হাতে দায়িত্ব তুলে দিল যে বিজেপি চাষে অনুকূল পরিবেশ মমতা ব্যানার্জিকে তৈরি করতে হবে। তার প্রমাণ হচ্ছে 2011 সালের আগে পশ্চিম বাংলায় বিজেপির অস্তিত্ব ছিল না। 11 সালের পরে সরকারের পরিবর্তন হলো, মমতা ব্যানার্জি দায়িত্ব পেল, বিজেপি তার অস্তিত্বের জানান দিল। তাই আপনারা যদি এখন মনে করেন বিজেপিকে আটকাতে গিয়ে তৃণমূলকে ভোট দিতে হবে, সম্পূর্ণ ভুল জায়গাতে ভোটটা নেবেন। আর সত্যি প্রকৃত অর্থে যদি চান বিজেপিকে আটকানো দরকার, বিজেপিকে অপ্রাসঙ্গিক করা দরকার, সর্বপ্রথম আমাদেরকে দায়িত্ব নিতে হবে 2011 আগের ইতিহাস আমাদের জানতে হবে। অর্থাৎ 2011 আগে তৃণমূল ছিল না, বিজেপিও ছিল না। 2026-এ তৃণমূলকে ফিনিশ করুন, বিজেপিও বাংলা থেকে ফিনিশ হয়ে যাবে। তাই আপনাদের বলবো, যদি আপনারা দায়িত্ব নেন তারই ফিনিশ হবে। আপনারা না দায়িত্ব দিলে তৃণমূলও ফিনিশ হবে না, বিজেপিও অপ্রাসঙ্গিক হবে না। তাই বন্ধুগণ, 2021-এ যখন স্রোতের পক্ষে সবাই গা ভাসিয়ে দিয়েছিল, ভাঙর কিন্তু গা ভাসায়নি। ভাঙর স্রোতের বিপক্ষে দাঁড়িয়ে আমাকে 26,000 প্লাস লিড দিয়ে বিধানসভায় পাঠিয়ে আজকে প্রমাণ করে দিয়েছিল যে ভাঙরের যেটা ভাঙর প্রমাণ করেছিল যে বিজেপি তৃণমূলের কোন বাইনারিটা সত্যিকারের নয়, বাইনারি কিন্তু প্রকৃত তারা দুজনে একে অপরের শত্রু নয়, তারা একে অপরের মিত্র। তাই সুতরাং যদি বিধানসভার মধ্যে মানুষের জন্য, শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, কর্মসংস্থানের জন্য যদি কেউ আওয়াজ তোলে, তাহলে খাম চিহ্ন তুলবে বামপন্থীদের সমর্থন নিয়ে সংযুক্ত মোর্চার বিধায়ক সংযুক্ত মোর্চার প্রার্থী নওশাদ সিদ্দিকী তুলবে। তাই তারা আমাকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠিয়েছিল। আর আজকে এখানে দাঁড়িয়ে বলছি, যদি মনে করেন আপনার বিপদে আপদে, আপনার সুখে আপনার পাশে দাঁড়াবে, আপনার পায়ে লড়াই করবে, তাহলে আমি আপনাকে বলে যাব, কুলপি বিধানসভা থেকে আব্দুল মালিক মোল্লাকে পাঠান, রায়দিঘি বিধানসভা থেকে সাম্য গাঙ্গুলি মহাশয়কে পাঠান, পাথরপ্রতিমা বিধানসভা থেকে সত্যরঞ্জন দাসকে পাঠান এবং কাকদ্বীপ বিধানসভা থেকে নারায়ণ দাস মহাশয়কে পাঠান। আপনাদের হয়ে বুক চিতিয়ে লড়াই করবে। আপনাদের একটা কথা বলি, এসআইআর এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় চলছে। দেখুন, রাজ্য সরকারের যিনি প্রধান ছিলেন তিনি বলেছিলেন যে আমার রাশের উপর এসআইআর হবে, কিন্তু আজকে তাকে আমরা এসআইআর নিয়ে আর কথা বলতে শুনছি না। বলছে এসআইআর কে সামনে রেখে ভয় দেখিয়ে ভোট নিতে চাইছে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, 68,938/2025 আমার কেস নাম্বার সুপ্রিম কোর্টে মামলা চলছে। মমতা ব্যানার্জি যখন এখানে এসআইআর নিয়ে নাটক করছিল, তখন আমি দিল্লি গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছি। এখানে শামীম ফিরদাউস যারা আছেন, যে দিনকে আমার মামলা ডেট পড়েছিল, বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার যিনি যাদবপুর থেকে লড়াই করছেন, তিনি তার নির্বাচনী কাজ ছেড়ে দিয়ে আপনাদের এসআইআর বাঁচানোর জন্য, আপনার ভোটকে বাঁচানোর জন্য আমার মামলা তিনি লড়তে চলে গিয়েছিলেন। তাই আপনাদের বলবো, শত্রু আর বন্ধু চিনতে শিখুন। আপনারা শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করছেন, তারপরে একের পর একটা জায়গায় আপনারা হাত কাটছেন। কখনো আপনাদের ওয়াকফ সংশোধনী আইন, তো কখনো আপনারা এসআইআর এর মতো আইনকে রাজ্য সরকার বকলমে মেনে নিচ্ছে। তাই আপনাদের বলবো, যদি মনে হয় আগামী 5 বছর একটু শান্তির সাথে থাকবো, আগামী 5 বছর আমার রুজি রুটি একটু যাতে বাড়ে, আগামী 5 বছর বাংলার ঐতিহ্য, এই রবি ঠাকুরের বাংলা, কাজী নজরুলের বাংলা, সম্প্রীতি ঐক্যের বাংলায় যদি আমরা সম্প্রীতির সাথে থাকবো, কে হিন্দু কে মুসলমান এই ভেদাভেদ নয়, আমরা মানুষ, আমরা ভারতীয়, এটাই যদি পরিচয় নিয়ে আগামী 5 বছর থাকতে চাই, এবং সাথে সাথে স্কুলে টিচার, হসপিটালে ডক্টর, আপনার এখানে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে দিয়ে সমকাজের সমবেতন থেকে শুরু করে
আপনি আপনার ডেমোক্রেটিক রাইট সহজে এক্সারসাইজ করতে পারবো। যদি এই ধরনের একটা সমাজ ব্যবস্থা চান তাহলে নিশ্চিতভাবে আমি আপনাদের বলে যেতে পারি, যেখানে খাম চিহ্ন আছে খাম চিহ্নতে ভোট দেবেন, এবং যেখানে যেখানে লাল ঝান্ডার যেখানে চিহ্ন আছে, কাস্তাবলি তারা আছে, যেখানে কোদাল বেলচা চিহ্ন আছে, যেখানে আপনার লাল ঝান্ডার উপরে 3টে স্টার চিহ্ন আছে, তাদেরকে ভোট দিয়ে ব্যাপক ভোটে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান, তাহলেই আপনার অধিকার ফিরে আসবে। অন্যথায় এরা আপনার অধিকার ফিরাবে না, এরা লুটবে, আপনাকে শোষণ করবে, আপনাকে আপনার অধিকার থেকে এরা বঞ্চিত করবে। বন্ধুগণ, আমি বক্তব্য এখানে শেষ করছি, কারণ আমাকে একটা জায়গায় যেতে হবে। আমি দুঃখিত, অনেক কিছু বলার ছিল। এখানে আমাদের সৌমদ একবার আসেন, বলে যাই, আপনাদেরকে বলে যাই, রায়দিঘি বিধানসভা যখন আলোচনা হয়েছিল বামেদের সাথে, আমরা ডিমান্ড করে রেখেছিলাম, যখন আমরা লিস্ট তৈরি করি তখন বড় ভাইজান পার্টির প্রতিষ্ঠাতা যে রায়দিঘি শুনেছে সঙ্গে সঙ্গে বলল কান্তি স্যারের কথা, যে ওই বয়সে ওই লোকটা যে লড়াই দিচ্ছে, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াচ্ছে, ওই সিটটার দিকে তোমরা একবারের জন্য তাকাবে না। ওই সিটটা আমরা কান্তি স্যারের নামে ছেড়ে দিলাম। কান্তি স্যারের ছেলে সৌমদা এখানে দাঁড়িয়েছেন। রায়দিঘি থেকে আপনার আত্মীয় স্বজন রায়দিঘিতে যারা আছে, এক কোনো কথা হবে না, এটাই বড় ভাইজানের প্রার্থী, এটাই খামচিহ্নের প্রার্থী। শুধুমাত্র ইপিএম মেশিনে খামের পরিবর্তে রায়দিঘিতে কাস্তাবলি তারা থাকছে, এর বেশি কিছু নয়। তাই সৌমদাকে আপনারা বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করে আইনসভার মধ্যে পাঠাবে। কথা আছে না, বাপকা বেটা সরি সাম্য গাঙ্গুলি মহাশয়কে বাপকা কি কথা আছে না, বাপকা বেটা সিপাহি কা ঘোড়া जो भी होगा, বুঝতে পারছেন তো? আমি নিজে দিয়ে রেখেছি। যে সমাজের মানুষের জন্য আমরা বেশি কথা বলি না, আমরা এড়িয়ে যাই। বিশেষভাবে সক্ষম সমাজ যারা আছে সমাজের মধ্যে, আমরা দেখলে তাদেরকে ঘৃণা করে চলে যাই, কিন্তু চলমান নয়। কিন্তু সেই সমাজের মানুষের অধিকার নিয়ে সব থেকে বেশি যদি পশ্চিমবাংলায় যে আওয়াজ তোলে, সেই লোকটার নাম হচ্ছে কান্তি গাঙ্গুলি মহাশয়। তাই আমি আপনাদের বলবো, সাথে সাথে তার ছেলেওকে আমি দিয়েছি, তাদের প্রতিষ্ঠানে আমি দিয়েছি। বিশ্বাস করুন, আমি সত্যি সেখানে গিয়ে আমি আবেগময় হয়ে গিয়েছিলাম, আপ্লুত হয়ে গিয়েছিলাম যে কি কাজ করছে এরা। আমরা তো পালিয়ে যাই, বিশেষভাবে সক্ষম ছেলে থাকলে আমরা ছেলে মেয়ে থাকলে আমরা পালিয়ে যাই, কিন্তু এরা পালায়নি। তাদেরকে তুলে নিয়ে এসে মেন স্ট্রিমে রেখে পড়াশোনা করিয়ে সমাজের মূল স্তরে রেখে তারা কোটায় চাকরি নয়, যোগ্যতাতে চাকরি পাবে তার ব্যবস্থা এরা করে দিচ্ছে। সুতরাং এই ধরনের মানুষকে আমাদের জনপ্রতিনিধি করে বিধানসভার মধ্যে যদি পাঠায় আমাদের লাভ হবে। কারণ হচ্ছে আপনাদের বলি, আমি বিধানসভার মধ্যে মাননীয় মন্ত্রী মহাশয়কে প্রশ্ন করেছিলাম 2024-এর নিরিখে পশ্চিমবাংলায় বিশেষভাবে সক্ষম মানুষজনের সংখ্যা কত। যিনি মন্ত্রী মহাশয় ছিলেন আমাকে উত্তর দিতে পারেননি। 2011-এর ডেটা দিচ্ছেন, তাহলে বলুন তাকে আমরা মন্ত্রী করে রেখেছি। তার জায়গায় যদি আমরা এই ধরনের প্রতিনিধিকে মানুষজনদেরকে বিধানসভার মধ্যে পাঠাই, তারা আমাদের সমাজ, আমাদের বাড়ির ছেলেমেয়েরা যারা বিশেষভাবে সক্ষম আছে, যারা মঞ্চে আসতে চাইছে, তাদের হয়ে তারা কথা বলবেন, আওয়াজ তুলবেন। এখানে উপস্থিত আছেন আব্দুল মালিক মোল্লা সাহেব, আপনারা জানেন আমাদের পার্টির জেলা প্রেসিডেন্ট, আপনাদের কাছের মানুষ, আপনাদের দেখলেই আপনারা পান। আমি আপনাদের বলবো, বড় ভাইজানের প্রতিনিধি হিসাবে কুলপিতে আপনাদের কাছে বড় ভাইজান তুলে দিয়েছে আব্দুল মালিক মোল্লা। তাই আপনাদের বলবো, আব্দুল মালিক মোল্লাকে খাম চিহ্নে ভোট দিয়ে বিধানসভার মধ্যে পাঠাবেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের যে দাবি আমরা বিধানসভার বাইরে করছি, বিধানসভার অন্তরে তাহলে আমরা একসাথে করতে পারবো। তবে একটা কথা বলি, ভাঙড় পথ দেখিয়েছে, আমি আপনাদেরকে বলি দিকে দিকে একটাই আওয়াজ হচ্ছে, দ্বিতীয় ভাঙড় তৈরি হবে, তাই তো নাকি? তা তৈরি করতে প্রস্তুত, হাত তুলুন তো। দ্বিতীয় ভাঙড় তৈরি করতে প্রস্তুত, কারা হাত তুলুন, হাতটা তুলে রাখো। দ্বিতীয় ভাঙড় হবে তো, দূরে যারা আছে, দ্বিতীয় ভাঙড় হবে তো নাকি? রায়দিঘি থেকে দ্বিতীয় ভাঙড় হবে, কুলপি থেকে দ্বিতীয় ভাঙড় হবে, কাকদ্বীপ থেকে দ্বিতীয় ভাঙড় হবে, পাথর প্রতিমা থেকে দ্বিতীয় ভাঙড় হবে। আমরা মানুষ জনগণের জনপ্রতিনিধি পাঠাবো ভাঙড়ের মতো। তার এই প্রস্তুত আছেন তো নাকি? ইনকিলাব, ইনকিলাব, বাম আইসে বৈক্য, ইনকিলাব,
ধন্যবাদ। আপনারা বসুন, আমাদের পরবর্তী বক্তারা বক্তব্য দেবেন, আপনারা তার মনোযোগ সহকারে শুনবেন। ধন্যবাদ আমাদের সকলের প্রিয় মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি বক্তব্য রাখলেন। এখন আপনার